আহ, আমি আর পারছি না, প্লিজ ছাড়ুন আমাকে। চুপ করে থাকো, একটু পর ভালো লাগবে। শান্ত হও বেবি গার্ল। কিছুক্ষণ আগে ইতালির মিলান শহর যার ইশারায় থমকে দাঁড়ায়, সেই আদ্রিয়ানোর দিনটি শুরু হয়েছিল বিশ্বাসঘাতকতার এক নীল নকশা দিয়ে। নিজের লোকের বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ আদ্রিয়ানের ভেসিনের পোর্ট অফ ভেসিন বন্দরে পৌঁছালো। এখান থেকেই ইজিলি পুলিশের চোখ ফাঁকি দেওয়া পসিবল। যখন আদ্রিয়ানো তার কালো ল্যাম্বরগিনি থেকে নামল চারপাশ থেকে ঘেরাও করল ইতালীয় পুলিশের বিশেষ দল কারাবিনিয়েরি। আদ্রিয়ানো জানতো তার নিজের দলেরই কেউ এই গোপন সফরের খবর ফাঁস করেছে। ৩৬ বছর বয়সী এই মাফিয়া কিং এর দুর্ধর্ষ ইমেজে আজ প্রথম ধুলো পড়ল। বৃষ্টির তেড়ে ভেজা পোর্টে শুরু হলো এক রক্তক্ষয়ী সংঘর্ষ। আদ্রিয়ানের রূপালী রেলবার থেকে বের হওয়া প্রতিটি বুলেট অবাধ্য লক্ষ্য পুলিশের ব্যারিকেড চূর্ণ করছিল। কিন্তু ভাগ্য আজ যেন তার সহায় ছিল না। সাথে নিজের দল, এমনকি ডান হাত আরমান্দো পর্যন্ত নেই। তাদের বাঁচাতে অন্তত পাঠিয়ে দিয়েছে আদ্রিয়ানের মিথ্যা লোকেশন দেখিয়ে। পোর্টের কন্টেইনারের আড়াল থেকে ছোড়া একটি লাইন এম বুলেট তার পাঁজরের ঠিক নিচে বাঁ দিকে ছুঁয়ে গেল। আদ্রিয়ানো দেখল নিজের রক্ত ভেজা শার্ট। আশেপাশে ভালো করে দেখল। শ্বাস প্রশ্বাস ভারী হতে লাগলো আদ্রিয়ানের। তীব্র যন্ত্রণায় আদ্রিয়ানের ফর্সা গালে নীল শিরাগুলো জেগে উঠল। রক্তের উষ্ণ ধারা তার দামি সাদা সিল্কের শার্ট ভিজিয়ে দিতে শুরু করলো। পুলিশের চিৎকার আর সাইরেনের শব্দের মাঝে সে দেখল এসএমএস ভ্যালেন্টিনা গ্ল্যান্ট জোর্ক সেফটি তার শেষ হুইসেল দিচ্ছে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার শেষ সুযোগ হিসেবে সে কোনোমতে জাহাজের পিছনে সার্ভিস এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢুকে পড়ল। পুলিশের কয়েকটি টিম তখন জাহাজে ঢেকে উঠে পড়েছে। তারা তন্ন তন্ন করে খুঁজছে ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া কিংকে। আদ্রিয়ানো তার শরীরকে কোনোমতে টেনে নিয়ে চলল করিডোরে আবছা আলোয়, যেখানে ছোপ ছোপ রক্তের দাগ তার পদাঙ্ক রেখে যাচ্ছিল। অন্যদিকে ক্রুজ শিপের পঞ্চম দিকে অবস্থিত ক্র্যাক বলরুম তখন চলছিল আভিজাত্য চূড়ান্ত প্রদর্শনীয়। ঝাড়বাতির আলো আর দামি মদের নেশায় মন্ত একদল উচ্চবিত্ত ইতালীয় গেস্ট। যেখানে ওয়েস্টেড হিসেবে কাজ করছিল এখন অষ্টাদশী 18 বছর বয়সী এই মেয়েটি যেন এই নোংরা জগতের মাঝে এক ফালি পবিত্রতা। তার কোমর পর্যন্ত কালো ঢেউ খেলানো চুল আর সেই বিরল সবুজাত চোখের ভুবন ভুলানো চাহনি উদ্যান করল কিছু ইতালিয়ান উচ্ছৃঙ্খল ছেলেদের। বলরুমের এক কোণে বসেছিল এনজো আর তার বখাটে বন্ধুদের একটি দল। ইতালির প্রভাবশালী এক রাজনীতিবিদের ছেলে এনজো সবুজ চোখের মেয়েকে দেখে তার লালসার লাগাম টেনে ধরতে পারল না। সে লক্ষ্য করল মেয়েটি ডিস্কের ট্রে নিয়ে যাওয়ার সময় তার ব্যক্তিগত পানির বোতলটি একটি সাইড টেবিলে রেখেছে। এনজো তার এক সঙ্গীকে ইশারা করল। বন্ধুটি যখন সবুজ চোখের মেয়েটিকে ভুয়া অর্ডার দিয়ে ব্যস্ত রাখল, এনজো তখন অত্যন্ত সুনিপুণভাবে অষ্টাদশীর পানির বোতলে মিশিয়ে দিল শক্তিশালী আফ্রোডিসিয়াক। মেয়েটি যখন সবাইকে সাফ করে ক্লান্ত হয়ে সেই পানি থেকে এক চুমুক দিল, মাত্র কয়েক মিনিটের মাথায় তার জগৎ ওলট পালট হয়ে গেল। তার 18 বছরের শরীরে এক অদ্ভুত অবশ ভাব নেমে এলো। মাথাটা দুলছে, চারপাশে হাসি আর মিউজিক, যেন অনেক দূর থেকে ভেসে আসা কোনো আর্তনাদ। এনজো তার দিকে এগিয়ে এসে লোলুপো দৃষ্টিতে তাকালো, বলল, ইউ নিড হেল্প। এনজোর হাত অষ্টাদশীর কাঁধ স্পর্শ করতেই মেয়েটির ভেতরকার আদিম
সংস্কার তাকে সাবধান করে দিল। অষ্টাদশীও বুঝতে পারল সে বড় কোনো বিপদে পড়েছে। শরীর ঘেমে উঠেছে। অষ্টাদশী হঠাৎ গরম লাগছে ড্রাগের প্রভাবে। ঝাপসা হয়ে আসা দৃষ্টি আর কাঁপতে থাকা পা নিয়ে মেয়েটি বলরুমের পেছনে দরজা দিয়ে ছুটতে শুরু করলো। পেছনে এনজো আর তার দলবলের উদ্যুক্ত হাসি আর ধাওয়া করা শব্দ তাকে তাড়া করে ফেলল করিডোর থেকে করিডোরে। হঠাৎ কিছু পুলিশকে দেখে এনজো ও তার বন্ধুরা একটু থামলো। পুলিশ সরে যেতেই এনজো অষ্টাদশীকে খুঁজতে লাগলো। অষ্টাদশী তার সর্বশক্তি দিয়ে চতুর্থ ডেকে নেমে এলো। তার পিছনে লোকগুলোর হাত থেকে বাঁচতে সে সামনে পাওয়া প্রথম দরজাটি অর্থাৎ 207 নম্বর কেবিনে নব ঘোরালো। ভাগ্যক্রমে দরজাটি খোলা ছিল। ভেতরে ঢুকে অষ্টাদশী দ্রুত লক করে দিয়ে মেঝেতে বসে পড়ল। তার মাথা ছিঁড়ে যাচ্ছে। রক্তের রাগের বিষক্রিয়া তাকে ক্রমশ চেতনাশূন্য করে দিচ্ছে। শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে অষ্টাদশী। ঠিক তখনই দরজায় 3টি প্রবল আঘাত পড়ল। অষ্টাদশীর মনে হলো মৃত্যু তাকে ছুটে এসেছে। নিশ্চয় এনজো তার বন্ধুরা এসেছে। অষ্টাদশী জিজ্ঞেস করলো কে কে বাইরে। আগন্তুকটি বলল আমি। দরজা খোলো। বাংলায় কথা শুনে নিশ্চিত হলো ওরা এনজো আর ওর বন্ধুর দল নয়। সাহস সঞ্চয় করে অষ্টাদশী যখন দরজাটা সামান্য ফাঁক করলো অমনি 36 বছর বয়সী সেই দানব আদ্রিয়ানো ভেতরে আছড়ে পড়ল। আদ্রিয়ানে এক হাতে রিভলভার, অন্য হাতে ক্ষতস্থান চাপা দেওয়া। তার সাদা শার্ট এখন লাল রঙের সপসপে। তার তীক্ষ্ণ শীতল চোখে অষ্টাদশীর দিকে তাকালো। সেই সবুজাভ চোখের অসহায়ত্ব মুহূর্তের জন্য আদ্রিয়ানকে থমকে দিল। 36-এর কাঠিন্য আর 18-এর নিষ্পাপ সবুজাভ সৌন্দর্য আজ এই ছাদের নিচে বন্দী। আদ্রিয়ানের রিভলভারটা অষ্টাদশীর দিকে লক্ষ্য করে ফিসফিস করে বলল, জামা খোলো। নিজের কানকে বিশ্বাস করতে পারল না অষ্টাদশী। সরি বলে অবাক হয়ে তাকিয়ে রইল অদ্ভুত লোকটির দিকে। শব্দ করলেই বুকটা ঝাঁঝরা করে দেবে। চুপচাপ ড্রেস খোলো বলল আদ্রিয়ানের। বাইরে তখন পুলিশের ভারী বুটের শব্দ পাওয়া যাচ্ছে। অফিসাররা প্রতিটা কেবিন চেক করছে। আদ্রিয়ানের দরজার সাথে কান পেতে বাইরে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। তার রক্তে ভিজে যাচ্ছে 207 নম্বর কেবিনের দামি গালিচা। অষ্টাদশী দেখল লোকটির চোখ যন্ত্রণায় বুজে আছে, কিন্তু তার শরীরে আভিজাত্য আর দুর্ধর্ষতা এখনো অটুট। অষ্টাদশী নিজের শরীরের ভেতরকার নির্বিষয় যন্ত্রণা আর চোখের সামনে এই রক্তাক্ত মাফিয়া কিং এর উপস্থিতি সব মিলিয়ে যেন এক ঘোরের মধ্যে চলে গেল। ভূমধ্যাস সাগরে উতাল ঢেউ আসে পড়ার শব্দে আদ্রিয়ানোর ভারী শ্বাস মিশে একাকার হয়ে গেল। আদ্রিয়ানো বলল, আই সেড স্টপ বেবি, প্লিজ ডোন্ট শুট। খুলছি আমি, বলল মেয়েটি। অষ্টাদশীর শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়াও অস্ত্রের মুখে জিম্মি হয়ে ইউনিফর্মটি খুলে ফেলল। এখন শুধু দাঁড়িয়ে আছে ব্ল্যাক ইনার পরে। ইনারটি সিবলেন্স হাঁটু থেকে একটু উপরে। আদ্রিয়ানো শুকনো ঢোক গিলল। বাইরে আবারও পুলিশের বুটের শব্দ পেতেই আর দেরি করল না আদ্রিয়ান। দ্রুত অষ্টাদশীকে জড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। ছটফট করছে অষ্টাদশী। কম্বল টেনে নিজেকে সহ অষ্টাদশীকে এমনভাবে ঢেকে নিল যেন দুজন নারী পুরুষ ব্যক্তিগত সময় পার করছে। পুলিশ হুড়মুড়িয়ে রক্ত বাইরে দেখে দরজায় গুলি করে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো। পুলিশ যখন ভিতরে প্রবেশ করলো অষ্টাদশী ও আদ্রিয়ানো তখন চরম ঘনিষ্ঠ সময় পার করছে। আদ্রিয়ানো অষ্টাদশীর গলায় বুকে কামড়ে দিচ্ছে। অষ্টাদশীর শরীরে উত্তেজনায় সমান তালে সায় দিচ্ছে। পুলিশগুলো হকচকিয়ে গেল।
অষ্টাদশী আদ্রিয়ানের চুল টেনে ধরে থামালো। সত্যি আর সইতে পারছিল না অষ্টাদশী আদ্রিয়ানের সে আগ্রাসন ভরা স্পর্শ। পুলিশ দেখে অষ্টাদশী বলল, হু দ্য গ্যাল আর ইউ? হাউ কাম ইউ আর হেয়ার টু ডিস্টার্ব আস? সরি ম্যাম, বলল পুলিশ এক সদস্য। অষ্টাদশীকে বিদেশি ভেবেই এত সহজে মেনে গেল পুলিশ। সবুজাব চোখ যে কাউকে ধোঁকা দিতে পারে। প্রথম দেখায় কেউ ভাবে এই অষ্টাদশী বিদেশি। পুলিশ যেতেই কম্বল সরায় আদ্রিয়ানো। অষ্টাদশী সারা শরীর কাঁপছে। আদ্রিয়ানো কি ঘোর লাগলো এই সবুজাব চোখের দিকে তাকিয়ে জানে না। কপালে একটু চুমু দিয়ে ধন্যবাদ বলে উঠল আদ্রিয়ানো অষ্টাদশীর উপর থেকে। আহ, আই এম বার্নিং হট, প্লিজ হেল্প মি, ডোন্ট গো, ছটফট করে বলল উঠল অষ্টাদশী। আদ্রিয়ানো তাকালো শীতল দৃষ্টিতে অষ্টাদশীর দিকে। নীলসে সবুজ চোখ, গোলাপি আভা ছড়ানো তুলতুলে গালে, হলুদ রঙের মায়াবী মুখ, কালো কুচকুচে ঢেউ খেলানো চুলগুলো কোমরের নিচে, কালো ইনারের নিচে নিখুঁত একটি ঘাস কাটা লতানো মেহেদিন দেহ, বক্ষবি ভাজনের মাঝ বরাবর কালো কুচকুচে তিল, কম্বলের নিচে নাভি বরাবর ঢাকা মীমাংস সরু দুটি পা কম্বলের বাইরে দৃশ্যমান। বুকের সদ্য আদ্রিয়ানের দেওয়া লাভ বাইটের দাগটি হলদে শরীরে জ্বলজ্বল করছে, যা অতিমাত্রায় অভিনয়ের গভীরে ডুব দেওয়ায় ঘটেছে। আদ্রিয়ানের আহত শরীরে পুরুষালী সত্তা কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে বলল, ইউ নো হোয়াট আর ইউ সোয়িং বেবি গার্ল? হেল্প মি প্লিজ স্যার। দে ড্রাগট মি, বলল অষ্টাদশী। আদ্রিয়ানের কপাল কুঁচকে তাকালো, শুরু হলো দৃষ্টি। ক্ষতস্থানে হাত রেখে বলল, তুমি জানো কি হতে পারে আমার উপস্থিতিতে? আহ, ইট ইজ বার্নিং, প্লিজ হেল্প মি, বলল অষ্টাদশী। ক্ষতস্থানে যন্ত্রণা ছাপিয়ে আদ্রিয়ানের সমস্ত মনোযোগ এখন বিছানায় পড়ে থাকা মেয়েটির ওপর। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটির বয়স কতই বা হবে? 17 পেরিয়ে 18, নাকি সবে 18 শুরু, ঠিক যেন এক নিষ্পাপ শিশু যার চোখে মুখে এখনো শৈশবের সারল্য লেগে আছে। অথচ তার ফিনফিনে পাতলা শরীরটা জানান দিচ্ছে সে সবেমাত্র কিশোরের গণ্ডি পেরিয়ে যৌবনের আঙ্গিনায় পা রেখেছে। এক অদ্ভুত আবেশে আদ্রিয়ানের বুকের ভেতরটা তোলপাল করে উঠল। সে নিজের ঠোঁট কামড়ে ধরল। এক অস্থিরতা তৃষ্ণায় শুকনো গলার স্বর টেনে ঢোক গিলল সে। বিছানায় মেয়েটির যন্ত্রণায় ছটফট করছে। আদ্রিয়ানো পাশে শুয়ে তাকে পরম আবেশে জড়িয়ে ধরল। মেয়েটির কোনো হুঁশ নেই। অবচেতনা মনে সে আদ্রিয়ানের স্পর্শে সাড়া দিতে শুরু করলো। কিন্তু পরক্ষণে আদ্রিয়ানকে অবাক করে দিয়ে মেয়েটি যেন এক উন্মাদনায় মেতে উঠল। সে আদ্রিয়ানকে বিছানায় ফেলে দিয়ে তার কোমরের ওপর চড়ে বসল। নিজের চুল আর গলা খামচে ধরেছে সে বারবার। এক অদ্ভুত বন্য অথচ সুন্দর দৃশ্য। আদ্রিয়ানের হৃদয় স্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গিয়ে আবার দ্বিগুণ বেগে ছুটতে লাগলো। অথচ আদ্রিয়ানের চেহারায় পাথরের মতো কঠোরতা, কোনো আবেগ বা উত্তেজনা সে প্রকাশ হতে দিল না। চুপচাপ শুয়ে রইল নিথর ভাবে। মেয়েটি এবার তার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে আর্তনাদ করে উঠল, প্লিজ ডু সামথিং, আই অ্যাম বার্নিং, প্লিজ ডু সামথিং। আদ্রিয়ানো সব শুনল, কিন্তু তার শরীরে কোনো বিকার নেই। কিছুক্ষণ পর সে আলতো করে মেয়েটিকে টেনে বিছানায় শুইয়ে দিল। তারপর কোনো কথা না বলে তাকে পাজাকোলা করে তুলে নিয়ে গেল ওয়াশরুমের দিকে। মেয়েটি বলল, কি করছেন? আমাকে এখানে এনেছেন কেন? মেয়েটি তখনও যন্ত্রণায় ছটফট করছে।
বাথটাবের কাছে গিয়ে আদ্রিয়ানো অষ্টাদশীকে নিয়ে শীতল পানির টাবটিতে বসে পড়ল। আদ্রিয়ানো মেয়েটির ঠোঁটের ওপর নিজের বৃদ্ধাঙ্গুল রেখে বলল, হুশ, ডোন্ট টক, না হলে সমুদ্রে পানিতে ফেলে দেব। আরামে কোলে বসে থাক, ফাজিল মেয়ে। কে বলেছে এসব খেতে? বরফ শীতল পানি স্পর্শ করতেই মেয়েটি চিৎকার করে উঠল, আমি পারছি না, কেন এমন লাগছে আমার, প্লিজ কিছু করুন। কেন খেলি এসব? বয়স কত তোর বেবি গার্ল? আমি কিছু খাইনি, শুধু পানি খেয়েছিলাম। ওরা 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 আমাকে আর কিছু বলতে পারল না অষ্টাদশী। আদ্রিয়ানো বলল, কারা? এনজো ওর বন্ধুরা, ফিসফিস করে বলল অষ্টাদশী। আদ্রিয়ানো শুধু ধীরে স্বরে বলল, হুশ, কিছু হবে না, শান্ত হও, একটু পরেই ভালো লাগবে বেবি গার্ল। ঘন্টা খানেক কেটে গেল। বরফ শীতল পানি স্পর্শে মেয়েটির শরীরে দহন কিছুটা স্মিত হয়েছে। সে এখন আদ্রিয়ানোর বুকের ওপর পিঠ ঠেকিয়ে নিস্তেজ হয়ে পড়ে আছে। আদ্রিয়ানো একদৃষ্টিতে অষ্টাদশীর দিকে তাকিয়ে রইল, কপাল থেকে চুল সরিয়ে তাকালো অষ্টাদশীর পানে। তারপর সাবধানে ব্যাথটাবের ভেতরে রেখে উঠে দাঁড়ালো। মেয়েটির দিকে তাকিয়ে বলল, আদ্রিয়ানো, তোর শেষ ঠিকানা বেবি গার্ল। বলেই বের হলো ওয়াশরুম থেকে। ক্ষতস্থান থেকে তখনও রক্ত ছিটিয়ে পড়ছে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে তার। ঠিক তখনই বাইরে স্তব্ধতা ভেঙে এক বিশেষ শব্দ কানে এলো তার। বিশাল বিশাল বহুল জাহাজ ভ্যালনিটা টি ক্রুজ তখন ভূমধ্যসাগরে মাঝপথে। আদ্রিয়ানো জানতো এই সংকেতটি কেবল তার লোকেরই ব্যবহার করে। সে টলমল পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। দূরে দেখা গেল একটি ছোট শিপ তীরের মতো ধেয়ে আসছে। আদ্রিয়ানোর ঠোঁটের কোণে জয়ের হাসি ফুটে উঠল। অস্ফুট স্বরে সে বিড়বিড় করল, আর মান্দ। মিনিট দশেকের মধ্যেই ছোট ছোট 20টি বোট এসে ঘিরে ফেলল বিশাল সেই জাহাজটিকে। একে একে প্রায় 200 জন কালো পোশাকধারী মাফিয়া জাহাজে উঠে এলো। প্রত্যেকের হাতে একটি ব্রেসলেট, যেখানে খোদাই করা তাদের গ্যাংয়ের চিহ্ন এবং এন অক্ষর। জাহাজের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ল। কিছুক্ষণ আগে পুলিশ তল্লাশি চালিয়ে ব্যর্থ হয়ে নেমে গিয়েছিল কোনো প্রমাণ না পেয়ে, আর এখন এই মাফিয়াদের দাপট দেখে সবাই বুঝতে পারল নিশ্চয়ই জাহাজে কোনো ভয়ঙ্কর অপরাধী লুকিয়ে আছে। তবে কে কারো জানা নেই। আদ্রিয়ানোর জন্য ঘরে ছিল, সেটি ছিল একটি বিলাসবহুল হানিমুন স্যুট, 3টি বড় অক্ষর নিয়ে গঠিত। জানালা দিয়ে আরমান্দোদের সংকেত পাঠিয়ে সে যখন বেডরুম হয়ে পুনরায় ওয়াশরুমে ফিরল, তখন তার চোখ ছানাভরা, ওয়াশরুম একদম ফাঁকা। ব্যাথটাব থেকে মেয়েটি উধাও। আদ্রিয়ানো এদিক ওদিক তাকালো, কিন্তু মেয়েটির কোনো নাম নিশানা নেই। সংকেত বিনিময় করার সেই ব্যস্ত সুযোগেই মেয়েটি হয়তো জ্ঞান ফেরার পর সটকে পড়েছে। চোয়াল শক্ত হলো। আদ্রিয়ানোর বলল, ইউ ব্লেডি বেবি গার্ল, একবার পা দুটো আগে ভাঙবো। বেয়াদব বাচ্চা বেবি গার্ল, কত বড় সাহস ফাজিলটার, আমাকে ইউজ করে পালিয়েছে। যার শরীরে আমার স্পর্শ সেই শরীর এখন আমার। আমার জিনিস নিয়ে পালানোর সাহস কোথায় পেলি বেয়াদব বেবি গার্ল? মিনিট খানেকের মধ্যে আরমান্দো এবং তার 15 জন দেহরক্ষী ভেতরে প্রবেশ করল। তাদের সামনে দাঁড়িয়ে থাকা অধিপতিকে দেখা মাত্রই সবাই মাথা নিচু করে কুর্নিশ জানালো, মিস সিনিয়রে, আমার প্রভু, বলেই ঝুঁকে পড়ল সব। আরমান্দো আবেগপ্রবণ হয়ে এগিয়ে এসে আদ্রিয়ানো জড়িয়ে ধরল। আদ্রিয়ানো, ইউ ওকে? বাইরে বের হওয়ার জন্য পা বাড়ালো আদ্রিয়ানো।
কিন্তু দরজার কাছে গিয়ে সে হঠাৎ থমকে দাঁড়ালো। পেছনে ফিরে একবার রুমটির দিকে তাকালো। কোথাও মেয়েটির কোনো চিহ্ন নেই, ঠিক যেন এক অলিভ মায়া। আরামান্দ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? আদ্রিয়ানো ফিরে তাকালো। তার চোখে তখন শিকারী বাজ পাখির তীব্রতা। সে শীতল অথচ ধীর কণ্ঠে বলল, এই রুমে আমার সাথে একটা মেয়ে ছিল, কিন্তু চোখের পলকে ভ্যানিশ হয়ে গেছে বেয়াদবটা। আরমান্দো, আই ওয়ান্ট দ্যাট গার্ল। আগামী 24 ঘন্টার মধ্যে মেয়েটি যেন আমার চোখের সামনে থাকে। পুরাই বেয়াদব একটা। আদ্রিয়ানো কণ্ঠস্বর তখন বরফ শীতল, কিন্তু তাতে মিশে আছে এক আমোস কর্তব্য। আরমান্দো কিছু বলতে চাইল, সে হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল। চিবুক শক্ত করে আদ্রিয়ানো পুনরাবৃত্তি করলো, আমি বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে ওই মেয়েকে আমার চোখের সামনে চাই। আরমান্দো কিছুটা কৃতজ্ঞ বেমির হয়ে উত্তর দিল, কিন্তু আদ্রিয়ানো, আমরা তো মেয়েটিকে চিনি না, তার নাম জানি না, ঠিকানাও জানি না। তাকে খুঁজে বের করার মতো কোনো সূত্র তো আমাদের কাছে নেই। আদ্রিয়ানো এক মুহূর্ত চুপ থাকলো। তার চোখের সামনে ভেসে উঠল সেই ফিনফিনে পাতলা শরীরে মেয়েটির মুখ। তার মুখ খুব ধীরে বলল, তারপর খুব ধীরে বলল, নীলচে সবুজাভ চোখ, সমুদ্র রঙের মতো গভীর। এই বিশাল জাহাজের প্রতিটি ইঞ্চি তন্ন তন্ন করে খুঁজবে। মেয়েটি কোথাও আছে, কিভাবে আছে আমি কিছু জানি না, শুধু জানি মেয়েটিকে আমার চাই। আরমান্দোর বিস্ময় কাটছে না। সে কিছু কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, কিছু করেছে মেয়েটি? কোনো ক্ষতি? আদ্রিয়ানো চোখ শুরু করে তাকালো, মাথাটা সামান্য কাত করে অস্ফুট স্বরে বলল, she said to something, but I didn't, so I need to do something now. আর কেউ টাচ করবে না ওই মেয়েকে। অনলি আই ক্যান টাচ হার, গেট ইট। ওই বেয়াদবটাকে নিয়ে আসবি, বাট রিমেম্বার, ডোন্ট টাচ হার। আদ্রিয়ানোর কথা গুড় অর্থ বুঝতে পেরে আরমান্দো মৃদু হাসল। সে দলের বাকি সদস্যদের ইশারা করলো উঠে দাঁড়ানোর জন্য। সবাই একসঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে কর্নিশ জানালো, আদ্রিয়ানোর জন্য নিয়ে আসা হয়েছে নতুন পোশাক। রক্তভেজা সেই শার্ট বদলে সে পরে নীল কুচকুচে কালো শার্ট আর মানানসই কালো প্যান্ট। শার্টটি ইন করা, আর তার কোমরে বেল্টে জ্বলজ্বল করছে ডায়মন্ড খচিত সোনার হরফে খোদাই করা ইতালিয়ান গ্যাংয়ের সেই বিশেষ চিহ্ন, সিংহের মাথা এবং একটি তীক্ষ্ণ ইংরেজি অক্ষর এন। আদ্রিয়ানের বেল্টে খোদাই করা সেই এন অক্ষরটি কেবল কোনো সাধারণ বর্ণ নয়, এটি হলো পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং ভয়ঙ্কর মাফিয়া সিন্ডিকেট এন্দাদ্রোখেতা তার ওর প্রতীক। যখন আদ্রিয়ানো করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, জাহাজের এক কোণে দাঁড়িয়ে থাকা বয়স্ক এক নাবিক তার ব্লেটের ওই চিহ্নটি দেখে আতঙ্কে শিউরে উঠল। সে বিড়বিড় করে পাশে থাকা সহকর্মীকে বলল, ওটা দেখেছিস? ওটা সাধারণ কোনো গ্যাং নয়, ওটা তাক্রেতা, আর ওই যুবকটি হলো বর্তমানে ক্যাপো দেই ক্যাপি, বসের বস। আদ্রিয়ানো, ভালো চিন্তা। ডি ক্রুইজ জাহাজের ডেট থেকে যখন আদ্রিয়ানো তার নিজস্ব শিপের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন পুরো আকাশ যেন এক থমথমে নীরবতায় ছেয়ে গেল। আদ্রিয়ানো তার ওভারকোটের কলারটা একটু টেনে ঠিক করে নিল। ঠোঁটে সিগারেটের ধোঁয়া নোনা বাতাসে মিলেমিশে যাচ্ছে। ভালোন্তিনা ডি ক্রুজ জাহাজের করিডোর দিয়ে আদ্রিয়ানো যখন হেঁটে জাহাজের এক্সিটের দিকে যাচ্ছে, তখন সেখানে উপস্থিত কয়েকশো মানুষের মধ্যে এক অদ্ভুত হিমশীতল নীরবতা নেমে এলো। বাতাস যেন ভারী হয়ে উঠেছে। মানুষের শ্বাস নেওয়ার শব্দটুকু সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে।
আদ্রিয়ানের প্রতিটি পদক্ষেপের শব্দ যেন এক অঘোষিত যুদ্ধের নামামা। করিডোরে দাঁড়িয়ে থাকা ধনাঢ্য ব্যবসায়ী থেকে শুরু করে অভিজাত পর্যটক সবার চোখে মুখে তখন কেবলই অমোঘ আতঙ্ক। তাদের মনে হচ্ছিল তারা কোনো রক্ত মাংসের মানুষ দেখছে না, বরং দেখছে মর্মতে নেমে আসা স্বয়ং এক বিভীষিকাকে। ঠিক সেই মুহূর্তেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা 5-6 বছরের এক ছোট্ট শিশু তার বাবার হাত ধরে টান দিল। শিশুটির চারপাশে তাকিয়ে বড়দের চেহারায় এমন মৃত্যু ভয় দেখে অবাক হয়ে উঁচু গলায় জিজ্ঞেস করলো, বাবা, সবাই এমন করে কাঁপছে কেন? সবাই ভয় পাচ্ছে কেন? কে এই লোকটা? বাচ্চাটির মা আতঙ্কে শিউরে উঠে তৎক্ষণাৎ তার হাতের তালু দিয়ে শিশুটির মুখ চেপে ধরল, যেন একটি শব্দ বাতাসকে কলুষিত না করে। বাচ্চাটির বাবা দ্রুত নিচে ঝুঁকে এসে তার কানে কানে কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলল, চুপ করো বাবা, কোনো কথা না। ও কোনো সাধারণ লোক নয়, উনি হলেন স্বয়ং ডেভিল, দ্য ডেভিল হিমসেলফ। আদ্রিয়ানো থামল না, এমনকি তার চোখের পাতাটুকু কাঁপল না। তার রাজকীয় গ্রীবা সোজা দৃষ্টি সামনের দিকে নিবদ্ধ, কাঁধের ওপর রাখা ওভারকোটের প্রাপ্ত করিডোরের বাতাসে টানা মেলছে। তাকে ঘিরে থাকা ব্ল্যাক স্যুট পরা দেহরক্ষীদের দল একটি সুবর্ণ দেওয়ালের মতো তাকে আগলে রেখেছে। তাদের হাতে ব্যাসিলেন্টের খোদাই করা এন অক্ষরটি যেন পুরো করিডোরে আভিজাত্যকে প্রজ্বলিত করে তার আদিম ক্ষমতার জানাল দিচ্ছে। জাহাজের মেইন গেট থেকে এক্সিট গেট পর্যন্ত পুরো পথটি তখন এক মৃত্যুপরীর মতো নিস্তব্ধ। কয়েক মুহূর্ত আগেও সেখানে গান আর হাসাহাসির শব্দ ছিল, যেখানে এখন কেবল স্তব্ধতা। আদ্রিয়ানো যখন গেটের কাছে পৌঁছালো, তখন সে কেবল এক মাফিয়া বস হিসেবে নয়, বরং এক অপ্রতিদ্বন্দ্বী সম্রাট হিসেবে বিদায় নিচ্ছে। পিছনে পড়ে রইল একটি বিলাসবহুল জাহাজ, কয়েক হাজার ভৃত্য সমস্ত মানুষ আর এক রহস্যময়ী মেয়ে, যার জন্য আদ্রিয়ানো পুরো পৃথিবীকে ওলটপালট করে দেওয়ার প্রতীক্ষা করে গেল। জাহাজের প্রতিটি যাত্রী সবুজতে হয়ে তাকিয়ে দেখল সেই ঐতিহাসিক মুহূর্ত। ইতালীয় মাফিয়া কিং অ্যান্ডাঙ্গোতা প্রধান আদ্রিয়ানোর প্রস্থান। সে শিপে পা রাখার আগে একবার থামল। লিজের সবুজাভ চোখে সেই মেয়েটির স্মৃতি এখনো তার মস্তিষ্কে কষে কষে খেলা করছে। সে আরামন্দের দিকে না তাকিয়েই গম্ভীর গলায় বলল, অ্যান্দ্রাঙ্গেতা কোনোদিন তার শিকার হাতছাড়া করে না। মেয়েটি যেতে পাতালপুরীতেও লুকিয়ে থাকে, সেখান থেকেও তাকে টেনে বের কর ওই বেয়াদবটাকে। ও আমার চোখকে ফাঁকি দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। সাথে সাথে আরামদাহ সহ উপস্থিতি শখানেক মাফিয়া একযোগে গর্জে উঠল, শিকাপ! জীবস সমুদ্রের বুক চিরে আদ্রিয়ানের শিপ যখন ধেয়ে চলল, জাহাজের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা তখনও ভয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সেই চলে যাওয়ার পথের দিকে। তারা আজ দেখল কেবল এক মাফিয়া কিংকে নয়, বরং ইতালির সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের অধিপতিকে। দ্য ডেভিল দৃষ্টির সীমানা থেকে ক্রমশ আবছা হয়ে আসছিল। দ্য ভালেন্তিনা ডি ক্রুজ ভূমধ্য সাগরের বুকে ফেলেন জলের রেখা টেনে বিশালাকার ক্রুজ শিপটি যখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দিগন্তের ওপারে। আদ্রিয়ানো তখনও জাহাজের দিকে অনড় দাঁড়িয়ে। মে মাসের কনকনে ঠান্ডা হাওয়া তার চুলে এসে ঝাপটা মারছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার জ্বলজ্বলে কৃষ্ণবর্ণ চোখ দুটি স্থির হয়ে আছে দূরগামী সেই জাহাজের দিকে। এক অদ্ভুত তীব্র টান তার শূন্যতা অনুভব হচ্ছে। আদ্রিয়ানোর অবশেষে দীর্ঘ যাত্রা আবসান ঘটল।
আদ্রিয়ানোর নিজস্ব জলযানগুলো যখন কর্সিকা দ্বীপে এক নির্জন সুরক্ষিত পোর্টের তীরে এসে ভিড়ল, তখন চারপাশের বাতাস যেন এক লহমায় ভারী হয়ে উঠল। ইতালির মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে ভূমধ্য সাগরের বুকে অবস্থিত এই সিলিসিয়া দ্বীপে এসে ঠেকল আদ্রিয়ানের শিপগুলো। শিপগুলো নোঙর করার আগে পোর্টের চারপাশটা যেন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হলো। চারপাশ জুড়ে গম গম করছে থমথমে নীরবতা। মুহূর্তের মধ্যে জাহাজগুলো থেকে নেমে এলো অ্যান্ডাঙ্গোরা মাফিয়া গোষ্ঠীর শখানেক সশস্ত্র বিশ্বস্ত সৈনিক। তাদের প্রত্যেকে পরনে কালো নির্ধারিত পোশাক, চোখে অন্ধকার জগতে ক্রূরতা আর হাতে অত্যাধুনিক অস্ত্র। অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা পুরো পোর্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিল। প্রতিটি কোণ, প্রতিটি কৌশলগত অবস্থান মুহূর্তে তাদের কবজায় চলে এলো। কারোর কোনো ভুলের অবকাশ নেই, কারণ আজ এখনো পা রেখেছেন স্বয়ং আন্ডারওয়ার্ল্ডের দণ্ডমুণ্ডের কর্তা। সৈনিকেরা ক্ষিপ্রতার সাথে দুই সারিতে বিভক্ত হয়ে একটি দীর্ঘ করিডোর তৈরি করল। এই মানব প্রাচীর আর অস্ত্রের সুরক্ষা বলয় কেবল একজনের জন্যই, তা কিং, মাফিয়ার সম্রাট আর্দিয়ানো। জাহাজের দিকে দাঁড়িয়ে আর্দিয়ানো পকেটে হাত বাড়ালো। একটি রুপোলি কেস থেকে সিগার বের করে ঠোঁটের কোণে চেপে ধরল সে। লাইটারের মৃদু শিখা ক্লিক শব্দে জ্বলে উঠল আগুনের শিখা, আর সে আলোয় ক্ষণিকের জন্য উজ্জ্বল হয়ে উঠল তার তীক্ষ্ণ গম্ভীর মুখের অবয়ব। এক টান দিয়ে একরাশ ধোঁয়া বাতাসে উড়িয়ে দিল সে, যা নিমেষে মিলিয়ে গেল সমুদ্রের নোনা বাতাসে। ধীরে ধীরে তার চিরচেনা সেই দামি ওভারকোটটি কাঁধের ওপর চড়িয়ে নিল আদ্রিয়ানো। এবার তার নামার পালা। জুতো ঢুকে যখন আদ্রিয়ানো জাহাজে গ্যাংওয়ে বেয়ে নিচে নেমে এলো, করিডোরে দাঁড়িয়ে থাকা শখানেক অ্যান্ডাঙ্গোরা সৈনিক একযোগে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করলো। সিলিসিয়া দ্বীপের মাটিতে পা রাখলো আদ্রিয়ানো। সমুদ্রের বাতাস তখনও তার কঠোর কোণ উড়িয়ে দিচ্ছে, কিন্তু তার চোখ এখন আর পেছনের দিগন্তে নেই। আদ্রিয়ানো যখন সিগারেটের শেষ টানটা দিয়ে ধোঁয়াটুকু উড়িয়ে দিল, ততক্ষণে তার কালো কুচকুচে আলফা রোমিও গাড়িটি এসে দাঁড়িয়েছে সিসিলি দ্বীপে। আলফা রোমিওর দরজা খুলে যেতে আদ্রিয়ানো ভেতরে গিয়ে বসল। সিটে আরাম করে হেলান দিয়ে সে সিগারে আরো একটি গভীর টান দিল। তারপর ধোঁয়াটুকু বাতাসে উড়িয়ে দিল। ক্লান্তিতে চোখ দুটো বন্ধ করে মাথাটা সিটের ওপর এলিয়ে দিতে তার চোখের সামনে আবার ভেসে উঠল সেই মায়াবী নীলচে সবুজ চোখ দুটো। মুহূর্তের মধ্যে চোখ মেলে তাকালো আদ্রিয়ানো। সিগারেটের শেষ টানটা দিয়ে সেটিকে গাড়ির বাইরে ফেলে দিল। তারপর আলতো হাতে জানালার গ্লাসটি তুলে দিল। মূল ভূখণ্ড থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে একদম কোল ঘেঁষে গড়ে ওঠা এক নির্জন পাহাড়ি খাদের ওপরে একটি পেন্টহাউস মূল কোলাহল থেকে দূরে। পাহাড় আর সমুদ্রে এক অদ্ভুত সন্ধিস্থলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক সুইস স্কাইস্ক্রাপার। এটাই তার গোপন ও সুরক্ষিত সাম্রাজ্য, তার বিলাসবহুল পেন্টহাউস, যেখান থেকে বসে সেই মাফিয়া কিং পুরো আন্ডারওয়ার্ল্ড শাসন করে। মূল ফটকের দরজা খুলে যেতেই বাইরে অপেক্ষায় থাকা ব্ল্যাক স্যুট পরা বডিগার্ড গুলো একযোগে মাথা ঝুঁকিয়ে সম্মান জানালো। আলফা রোমিও গাড়িটিকে তাদের প্রত্যেকের কানে ওয়্যারলেস ইয়ারপিস আর কোটের নিচে আধুনিক অযত্নের প্রশস্ত অবয়ব আদ্রিয়ানো গাড়ির ভেতরে প্রবেশ করাতেই
বডিগার্ডের প্রধান ইশারায় চারপাশটা আর একবার পরখ করে নিল। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই দুর্ভেদ্য দুর্গে মাফিয়া কিং এর নিরাপত্তা বলয় একদম নিশ্চিদ্র। এই নির্জন উপকূলে তৈরি ভবনটির স্থাপনশৈলী যেকোনো সাধারণ মানুষের চোখে বাধা লাগিয়ে দেওয়ার মতো। সম্পূর্ণ কালো কাচ এবং গাঢ় মেটালিক আর্কিটেকচারে তৈরি এই সুইস সুসজ্জিত বিল্ডিংটি রাতের আলোয় এক রহস্যময় রাজপ্রাসাদের মতো দেখাচ্ছিল। মূলত ফটক থেকে লবি পর্যন্ত আসতে সময় লাগলো 2 থেকে 3 মিনিট। হেঁটে আসলে 10 থেকে 15 মিনিট অনায়াসে লেগে যায়। আদ্রিয়ানের গাড়ি থেকে নামতেই লবির বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডরা মাথা নিচু করে কুর্নিশ করলো। নিচতলার লবিনে পা রাখতেই জুতো খটখট শব্দে প্রতিধ্বনিত হলো ধবধবে সাদা ইতালিয়ান মার্বেলের মেঝেতে। চারপাশের দেওয়ালে ঝুলছে প্রাচীন সব চিত্রকর্ম, যা এই অপরাধ সাম্রাজ্য অধিপতির আভিজাত্য আর রুচিবোধের পরিচয় দেয়। বিশাল আর রাজকীয় সেই লবিতে পা রাখতেই সবার প্রথমে চোখে পড়ে দুটি সজ্জিত গ্লাস এলিভেটর। লবির দুই পাশে অবস্থিত চকচক কাচের ঘেরা এই লিফটটি লবির দুই পাশে চমৎকারভাবে বসানো। এর মধ্যে বাম পাশের বিশেষ বুলেটপ্রুফ লিফটটি সম্পূর্ণ কাচ দিয়ে ঘেরা, যা কেবল আদ্রিয়ানো তার নিজস্ব অ্যাপার্টমেন্টে যাতায়াত এবং একান্ত ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। অন্য লিফটটি রাখা হয়েছে বাকিদের জরুরি ও বিশেষ প্রয়োজনীয় ব্যবহারের জন্য। লিফটের পাশাপাশি লবি থেকে উপরে উঠে গেছে এক গোলক ধাঁধার মতো সিঁড়ি। নিখুঁত স্থাপত্য শৈলীতে তৈরি এই সিঁড়িগুলো এমনভাবে এঁকে বেঁকে ভিন্ন তলার নানান দরজার দিকে চলে গেছে যে কোনো নতুন মানুষ এখানে একবার ঢুকলে গোলক ধাঁধায় হারিয়ে যেতে বাধ্য। চেনা পথ চট করে খুঁজে বের করা তার পক্ষে প্রায় অসম্ভব। চারপাশে কঠোর নিরাপত্তা আর গোলক ধাঁধার এই চাদর ভেদ করে আদ্রিয়ানো বাম পাশে সেই বুলেটপ্রুফ গ্লাস লিফটের দিকে এগিয়ে গেল। এটি কেবল একটি লিফট নয়, তার সুরক্ষিত সাম্রাজ্যের এক দুর্ভেদ্য অংশ। আদ্রিয়ানো যখন তার নিজস্ব প্রাইভেট লিফটের দিকে এগিয়ে যাচ্ছে, বডিগার্ডরা নিখুঁত দূরত্ব বজায় রেখে তার পেছনে ছায়ার মতো অনুসরণ করছে। লিফটের বাটন চাপার প্রয়োজন পড়ল না। আদ্রিয়ানো লিফটের কাছাকাছি পৌঁছাতেই কয়েক সেকেন্ড মধ্যে আদ্রিয়ানো স্পর্শ অবয়ব স্ক্যান করে লিফটের দরজাটি স্বয়ংভাবে খুলে গেল। মাত্র কয়েক সেকেন্ডে লিফটে তাকে পৌঁছে দিল ভবনের সর্বোচ্চ তলায়, যেখানে আকাশে খুব কাছাকাছি অশিশ্বরের মতো বাস করে আদ্রিয়ানো। লিফটের দরজা খুলতেই চোখের সামনে উচ্চারিত হলো এক অবিশ্বাস্য দৃশ্য। পেন্টহাউসের বিশাল টেরেস জুড়ে ছড়িয়ে আছে এক টুকরো স্বর্গ। একপাশে সবুজ মখমলের মতো লন, যেখানে ইতালির বিখ্যাত সব জলপাই আর সাইপ্রেস গাছের ছাঁটাই করা ল্যান্ডস্কেপে লনের ঠিক মাঝখান দিয়ে চলে গেছে নিখুঁত পাথরের পথ, যা সোজা মিশেছে আকাশের সাথে একাকার হয়ে যাওয়া একটি ইনফিনিটি সুইমিং পুলে। পুলের নীল জল সিক্রেটের মতো চকচক করছে, যার ওপর প্রতিচ্ছবি পড়েছে আধিগত্য বিস্তৃত ভূমির সাদা সাগরে, শান্ত ঢেউ আর দূরে সিসিলি দ্বীপের আবছা আলোকসজ্জাটার। পুলের এক প্রান্তে বসানো আছে বিশাল বহুল লাউঞ্জ চেয়ার আর একটি মিনি বার, যেখানে রাখা পৃথিবীর সবচেয়ে দামি সব ওয়াইনের কালেকশন। এখান থেকে তাকালে মনে হয় পুরো ভূমধ্যসাগর সাগর যেন তার পায়ের নিচে লুটিয়ে আছে। বডিগার্ডরা পেন্টহাউসের মূল দরজার বাইরে এসে পজিশন নিয়ে দাঁড়িয়ে গেল। তাদের ভেতরে যাওয়ার অনুমতি নেই। এই ভিতরে আদ্রিয়ানো সম্পূর্ণ একা।
ভারী মেহগনি কাঠের ডাবল ডোর ঢেলে আদ্রিয়ানো যখন ভেতরে প্রবেশ করলো, স্বয়ংক্রিয় সেন্সরে ঘরে হালকা হলুদ ও সোনালি আলো জ্বলে উঠল। ডাবল হাইট সিলিং বিশিষ্ট লিভিংয়ের বিশাল ফ্রেঞ্চ উইন্ডো দিয়ে রাতের সমুদ্র তার দূরের দ্বীপের মোহনীয় নৈশরূপ দেখা যাচ্ছে। অ্যাপার্টমেন্টে ঢুকতে চোখে পড়ে এই বিশাল ঘরটি। এর একপাশে পুরো দেওয়ালটাই মেঝে ছেদে ছাদ পর্যন্ত কাঁচে ঢাকা, যেখান থেকে রাতের অন্ধকার ভূমধ্যসাগর দেখা যায়। ঘরের মাঝখানে রয়েছে ইতালিয়ান কালো চামড়ার সোফা সেট, যার সামনে ফায়ারপ্লেসে মৃদু আগুন জ্বলছে। একপাশে সাজানো দামি ওয়াইনের মিনি বার এবং অন্য পাশে ঝুলছে মূল্যবান সব প্রাচীন পেইন্টিং। কিছু দূরেই আরেকটি কক্ষ, এটি আদ্রিয়ানোর একান্ত নিজস্ব শয়নকক্ষ। ঘরের ঠিক মাঝখানে থাকা কিং সাইজ ভেলভেট বিছানাটি কালো সেগুন কাঠের তৈরি। গাঢ় ধূসর রেশমি পর্দা আর মৃদু আলো ঘরটিতে এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে। এরই সাথেই রয়েছে একটি বিশাল ওয়াক-ইন ক্লোজেট, যেখানে সারি সারি কাস্টম বেড, ব্ল্যাক স্যুট এবং দামি ঘড়ির সংগ্রহ। সাথে লাগোয়া ধবধবে সাদা মার্বেলে মোড়ানো এই স্ল্যাঙ্গারটি রাজকীয়তা ভরপুর। এক কোণে রয়েছে আধুনিক জ্যাকুজি এবং ঠিক মাঝখানে একটি কালো সোনালি রঙের বাথটাব। বাথটাবের ঠিক উপরে রয়েছে কাচের ছাদ, যেখান থেকে স্ন্যাকের সময় সরাসরি রাতের আকাশ ও তারা দেখা যায়। আছে একটি স্ট্র্যাটেজি রুম। এই সাউন্ড প্রুফ ঘরে বসে আদ্রিয়ানো তার আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্য চালায়। ঘরের মাঝখানে থাকা ভারী ওক কাঠের টেবিলের উপর রাখা আধুনিক সব গ্যাজেট ও স্যাটেলাইট ফোন। টেবিলের পেছনের দেওয়ালের বিশাল ম্যাপটির আড়ালে লুকিয়ে আছে একটি বায়োমেট্রিক লকার, যেখানে থাকে সাম্রাজ্যের সব গোপন নথিপত্র। এরপর আছে দ্য গান অ্যান্ড লাইব্রেরি লাউঞ্জ। এই ঘরটি আদ্রিয়ানোর নিজস্ব শখের জায়গা। ঘরের কাছের আলমারিগুলোতে সাজানো রয়েছে পৃথিবীর নিখুঁত ও আধুনিক সব কাস্টমাইজ আগ্নেয়াস্ত্র। তার ঠিক উল্টো দিকে রয়েছে চামড়ার মলাটে বাছাই করা প্রাচীন বইয়ের লাইব্রেরি, যার পাশে রাখা একটি আরামদায়ক ইজি চেয়ার। আদ্রিয়ানো লিভিং লাউঞ্জের কাছের জানালার সামনে গিয়ে দাঁড়ালো। গায়ের দামি কোটটি সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে সে বারের দিকে এগিয়ে গেল, এক গ্লাস কড়া পানীয়ের খোঁজে। চারপাশে এত প্রাচুর্য, এত নিরাপত্তা আর এই বিশাল রাজত্ব, তবু এই মুহূর্তেই তার অবাধ্য মনটা যেন এই পেন্ট হাউসে নেই। চোখ দুটো বুঝতেই আবার সে অন্ধকার ভেদ করে তীব্র হয়ে উঠেছে নীল সবুজ বর্ণের দুটি চোখ। অষ্টাদশী সেই তরুণী, যে এই মাফিয়া কিংয়ের সাজানো দুনিয়াটাকে এক নিমিষে ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। আদ্রিয়ানো একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে আবার লাইটারটা বের করলো। মুহূর্তেই দরজার বাইরে হালকা একটা যান্ত্রিক শব্দ হলো। আদ্রিয়ানো ভেতরে থেকে রিমোটের সাহায্যে দরজা লকটা স্বয়ংক্রিয়ভাবে খুলে দিল। ভারী দরজাটা দুই ভাগে ভাগ হয়ে যেতেই ভেতরে প্রবেশ করলো আরমান্দো ভেতরে এসে গম্ভীর গলায় জানালো, আদ্রিয়ানো, ডক্টর এসেছে। ক্ষতটা ব্যান্ডেজ করা জরুরি।
আদ্রিয়ানো মুখে হ্যাঁ কিংবা না কিছুই বলল না। কোনো উত্তর না দিয়ে সে শুধু নিঃশব্দে গিয়ে লিভিং রুমে কালো চামড়ার সোফাটায় বসে পড়ল। তার এই নীরবতাই ছিল সম্মতির লক্ষণ। আরমান্দো ইশারা করতেই কিছুক্ষণের মধ্যে ঘরের ভেতর প্রবেশ করলেন এক প্রবীণ চিকিৎসক। এই ডক্টর তাদের নিজস্ব লোক। আদ্রিয়ানোর এই বিশাল সাম্রাজ্যের মূল ভবনের বাইরে যে বিশালাকার কোয়ার্টারগুলো রয়েছে, তারই একটিতে এই ডক্টরের স্থায়ী বাসস্থান। ওখান থেকে আদ্রিয়ানোর অনুমতি ছাড়া বাইরে যাওয়ার কোনো অধিকার তার নেই। ভবনের একটি পুরো তলা জুড়ে গড়ে তোলা হয়েছে একটি অত্যাধুনিক মিনি হাসপাতাল, যেখানে যে কোনো জরুরি পরিস্থিতি বা গুরুতর আঘাতের চিকিৎসার সব রকম ব্যবস্থা রয়েছে। পাহাড় ঘেরা এই দুর্ভেদ্য দুর্গে প্রায় 200 জনের মতো সশস্ত্র বডিগার্ড, ডক্টর এবং গৃহকর্মী মিলিয়ে প্রায় 300 মানুষের অবস্থান। তবে এই মূল সুউচ্চ ভবনে থাকার অধিকার কেবল 2 জনের। চতুর্থ তলায় থাকে আরমান্দো, আর ভবনের একদম সর্বোচ্চ তলা অর্থাৎ 8ম তলায় ছাদ লাগোয়া এই বিলাসবহুল পেন্টহাউসে থাকে মাফিয়া কিং আদ্রিয়ানো নিজে। বাকি তলাগুলো চমৎকারভাবে বিন্যাস। 7ম তলায় রয়েছে আধুনিক জিমনেসিয়াম, 6ষ্ঠ তলায় গোপন ও উচ্চ পর্যায়ে আন্ডারগ্রাউন্ড মিটিং করার বিশেষ স্থান। 5ম তলা অর্ধেকটা জুড়ে রয়েছে একটি রাজকীয় বার এবং বাকি অর্ধাংশ জুড়ে বিশাল হোম থিয়েটার, যেখানে মাঝে মধ্যে বিশেষ অতিথিদের বিনোদনের ব্যবস্থা করা হয়। আর 3য় ও 2য় তলা জুড়ে রয়েছে লবি, বিশাল ড্রয়িং রুম এবং সুসজ্জিত ডাইনিং রুম। ডক্টর অত্যন্ত সতর্কতার সাথে আদ্রিয়ানোর ক্ষতটি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন। একটি 9mm এর গুলি তার চামড়া ছিঁড়ে চলে গেল। ডক্টর স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এ যাত্রায় বেঁচে গিয়েছেন বস। গুলিটা জাস্ট স্পর্শ করে চলে গেছে। ভেতরে ঢোকেনি। আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। পুরো খালি গায়ে সোফায় 2 পা ফাঁক করে বসে রইল আদ্রিয়ানো। তার এক হাতে আলতো করে ধরা একটি সিলভার রঙের কাস্টমাউস পিস্তল। ডক্টর লরেঞ্জো পরম যত্নে তার ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দিলেন। ব্যান্ডেজ শেষ হতেই আরমান্দো ডক্টরকে সসম্মানে ঘর থেকে বিদায় জানিয়ে আবার ভেতরে ফিরে এলো। সে সোফায় বসা আদ্রিয়ানোর দিকে তাকালো, কিছুটা দ্বিধা আর উদ্বেগ নিয়ে প্রশ্ন করল, কি হয়েছিল আদ্রিয়ানো? আমাদের ভুল ইনফরমেশন আর ভুল লোকেশন দিয়ে অত দ্রুত পাঠানোর কারণ কি ছিল? আদ্রিয়ানো সোফায় মাথাটা এলিয়ে দিয়ে আরমান্দোর দিকে তাকালো। আদ্রিয়ানোর কণ্ঠে কোনো সংখ্যা নেই, বরং এক অদ্ভুত শান্ত দৃঢ়তা। আদ্রিয়ানো বলল, একসাথে সবার বিপদে পড়ার কোনো প্রয়োজন ছিল না, তাই তোমাদের দূরে রেখেছিলাম, যাতে কোনো অঘটন ঘটলে তোমরা এখান থেকে অন্তত ব্যাকআপ বা স্ক্রিপের ব্যবস্থা করতে পারো। আরমান্দো দাঁড়িয়ে রইল, মুখে কোনো কথা সরল না। ঘরের ভেতরে ভারী নীরবতা ভেদ করে আদ্রিয়ানো হঠাৎ শীতল গলায় উচ্চারণ করল, নিকো। এই পুরো কাজটা নিকোর। আরমান্দোর চমকে উঠে
অবাক হয়ে তাকালো। নিকো। নিকোর কাজ এটা। নিকো তো দূরের কেউ নয়, সে আদ্রিয়ানের নিজের ভাই। 3 ভাই ও 2 বোনের পরিবারে যদিও সবার মা এক নয়, তবুও তাদের ধমনীতে বইছে একই বাবার রক্ত। তাদের বাবা ম্যাথিও মিনিসা ছিলেন ইতালি আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র অধিপতি এন্দ্রান্দ্রোক্রেতা মাফিয়া কিং। তার 3 ছেলে নিকো, লুকা এবং আদ্রিয়ানো, যাদের মধ্যে আদ্রিয়ানো অন্যতম। নিকো এবং লুকার মা ছিলেন সিসিলিয়ার এক খাঁটি ইতালিয়ান নারী, যার কারণে তার বাবার সাথে সবসময় একই আভিজাত্য বড় হয়েছে। কিন্তু আদ্রিয়ানোর মায়ের গল্পটা ছিল একদম ভিন্ন। তার মা ছিলেন রাফিনা, একজন বাঙালি নারী। বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য ইতালিতে এসেছিলেন রাফিনা। একদিন এক ঝলক দেখেই তাকে ভালো লেগে যায় তৎকালীন এন্দ্রান্দ্রোক্রেতা মাফিয়া চিফ ম্যাথিও মেসিনার ক্ষমতার দাপট আর আন্ডারওয়ার্ল্ডের প্রভাব খাটিয়ে ম্যাথিও রাফিনাকে তুলে নিয়ে এসে বিয়ে করেন। সেই বাঙালি মায়ের গর্ভেই জন্ম হয়েছিল এই রাজপুত্রের। আজ সেই সিসিলিয়ান আর বাঙালি রক্তের জটিল সমীকরণই যেন এই মাফিয়া সমাজের ক্ষমতার মঞ্চে মুখোমুখি এসে দাঁড়িয়েছে। মুখোমুখি নিকো, লুকা ও আদ্রিয়ানো। হঠাৎ করেই আর্মান্দোকে স্তব্ধ করে দিয়ে আদ্রিয়ানো গভীর আর সিরিয়াস সেই আলোচনা থামিয়ে দিল। সোফা থেকে ধীরে মাথা তুলে সে তাকালো আর্মান্দোর দিকে। চারপাশে জমাট বন্ধ নীরবতা ভেঙে শীতল গলায় বলে উঠল, 24 ঘন্টা আর কয়েক ঘন্টা বাকি আছে। আর্মান্দো। আদ্রিয়ানের এমন আচমকা প্রশ্নে আর্মান্দোর মুখটা মুহূর্তের জন্য কালো হয়ে গেল। সে কিছুটা অপ্রস্তুত হয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আদ্রিয়ানো? আদ্রিয়ানো সরু চোখে ভ্রু কুঁচকে তাকালো। তার চোখের সেই চাহনি এক মুহূর্তের জন্য মনে করিয়ে দিল যে সে আর কেউ নয়, ইতালির মোস্ট ওয়ান্টেড অপরাধ চক্র এন্দ্রান্দ্রোক্রেতার মাফিয়া কিং, দ্য ডেভিল হিমসেলফ আদ্রিয়ানো। আদ্রিয়ানো তার নিজের কথা বারবার রিপিট করতে মোটেও পছন্দ করে না। আদ্রিয়ানোর চোখের ভাষা দেখেই আর্মান্দোর সাথে সাথে হকচকিয়ে হয়ে উঠল। তার এক ঝটকায় মনে পড়ে গেল সেই নীলচে সবুজ চোখের অধিকারিণী মেয়েটির কথা। মনে মনে হিসাব কষে দেখল, 24 ঘন্টার মধ্যে অলরেডি 4 ঘন্টা পার হয়ে গেছে। হাতে আছে আর মাত্র 20 ঘন্টা। দিনের আলোই পাবে 10 ঘন্টার মতো। এরপরই নেমে আসবে অন্ধকার রাত। কিন্তু সে কি করে বোঝাবে আদ্রিয়ানকে? কোথায় গিয়ে খুঁজবে সেই মেয়েটিকে? দ্য ভ্যালেন্টিনা ডি ক্রুজ নামে সেই বিশাল লাখারি জাহাজটি। তার লোকেরা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও সেই নীলচে সরু চোখের মেয়েটার কোনো হদিস মেলেনি। এই মাফিয়া কিং এর সামনে এখন যুক্তিসঙ্গত কথা বলাও নিজের জীবনে নিজের হাতে তুলে নেওয়ার শামিল। আদ্রিয়ানো যখন বলেছে মেয়েটিকে তার চাই, তার মানে যে কোনো মূল্যে চাই। মাটি খুঁড়ে হলেও তাকে বের করে এনে দিতে হবে। আদ্রিয়ানোর কাছে এটা যেন কোনো সাধারণ চকলেটের মতো ব্যাপার।
এই ব্র্যান্ডের চকলেট না পেলে অন্য ব্র্যান্ডের দেবে, কিংবা এই দোকানে না পেলে অন্য দোকানে খুঁজবে। কিন্তু আরমান্দো কাকে বোঝাবে যে শুধু নীল সবুজ চোখ হলেই হবে না? হুবহু সেই জানতো মেয়েটাকে লাগবে। এখন এই অতল সমুদ্রের বুক থেকে কোত্থেকে এনে দেবে সে সেই মেয়েকে? মনে মনে চরম অস্থিরতা ও চলচলেও কাজের দিক থেকে আরমান্দো কোনো কমতি রাখেনি। সে অলরেডি ভ্যালেন্টিনা ডি ক্রুজ জাহাজের সমস্ত গেস্ট, ক্রু মেম্বার এবং যারা সেখানে চাকরিরত অবস্থায় ছিল, সবাই ইনফরমেশন এবং ডেটাবেজ জোগাড় করা শুরু করে দিয়েছে। আগামী 2 ঘন্টার মধ্যে সব রিপোর্ট তার হাতে এসে পৌঁছাবে। প্রত্যেকের ছবিসহ সম্পূর্ণ বায়োডাটার হাতে পেলেই আসলে তারা আন্দাজ করতে পারবে যে যে মেয়েটি ঠিক কোন শিপ থেকে বা কোথা থেকে এই জাহাজে এসেছিল এবং এখান থেকে ঠিক কোথায় যেতে পারে। কিন্তু আরমান্দো যা ভাবছে, ব্যবস্থা ছিল তার চেয়েও অনেক বেশি রহস্যময়। আসলে ভ্যালেন্টিনা ডি ক্রুজ শিপটি যখন মাঝ সমুদ্রে আদ্রিয়ানের কারণে কিছুক্ষণের জন্য থেমেছিল, তখন আদ্রিয়ানের নিরাপত্তার স্বার্থে কতগুলো ছোট বড় শিপ এসে চতুর্দিক থেকে সেটিকে ঘিরে ফেলেছিল। ঠিক সেই সুযোগটাই কাজে লাগিয়েছিল মেয়েটি। সবার চোখ ফাঁকি দিয়ে চুপচাপ আগেই ওই শিপগুলোর একটি টেতে উঠে পড়েছিল লিলসে। সবুজ চোখের সে অষ্টাদশী রাত গড়িয়ে এখন সকাল হয়ে গেছে। ঘড়িতে তখন সকাল 8টার কাছাকাছি। মেয়েটি ওই জাহাজ থেকে নেমেই একটা পরিত্যক্ত শিপের ভাঙাচোরা আসবাবপত্রের আড়ালে অত্যন্ত গোপনে আত্মগোপন করে বসেছিল। সারা রাত ভয়ে আর ক্লান্তিতে আড়ষ্ট হয়ে বসে থাকতে থাকতে কখন যে তার চোখ দুটো বুজে এসেছে, তাই সে নিজেও জানে না। অষ্টাদশী পুরো রাতটা অষ্টাদশী এক গম্ভীর নেশাগ্রস্তের মতো অকাতরে ঘুমিয়েছে। হঠাৎ যখন অষ্টাদশীর মুখটা ভাঙল, চোখে এসে পড়ল জানালা ফাঁক গলে সূর্য মামার উকিঝুঁকি দেওয়া মিষ্টি রোদ। ধরফরং করে উঠে এদিক ওদিক তাকিয়ে দেখল সকাল হয়ে রোদ বেশ চড়ে এসেছে। তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। সে বিপদের মুখে দাঁড়িয়েও সে এভাবে ঘুমিয়েছিল। চোখ কষলে সতর্কভাবে চারপাশটা দেখে নিয়ে সেই পরিত্যক্ত জায়গা থেকে বেরিয়ে এলো মেয়েটি। পরনে একটি টি-শার্ট ও জিন্স প্যান্ট। বাইরে এসে এদিক ওদিক তাকাতেই তার চোখ চরক গাছ। চারপাশের পরিচিত পরিবেশ উধাও। সে এখন দাঁড়িয়ে আছে ইতালির বিখ্যাত সিসিলি দ্বীপের একটা অচেনা বন্দরে। আশেপাশে সেই বিশাল ভ্যালেন্টিনা ডি ক্রুজ শিপটি আর কোথাও নেই। তার মানে এনজো আর তার দলবলও নেই, কোথাও চলে গেছে। বন্দর থেকে বেশ কিছুক্ষণ হেঁটে লোকালয়ের দিকে এসে মেয়েটির কিছুটা হাঁপাতে লাগলো। চারপাশটা ভালো করে দেখে নিয়ে সে কোনো একটা ট্যাক্সি, ক্যাব বা গাড়ির পাওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো, যাতে দ্রুত এই জায়গা থেকে পালানো যায়। এদিকে নিজের পেন্ট হাউসের লিভিং রুমে সোফায় বসে থাকা আদ্রিয়ানো আরামন্দের দিকে শেষবারের মতো তাকালো। তার বরফ শীতল কণ্ঠস্বর পুরো ঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। অনলি 20 আওয়ার্স
left. Armando ফাইন্ড হার আর্দিয়ানোর এই চূড়ান্ত আলটিমেটামে আরমান্দোর মেরুদণ্ড বেয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। ঘড়ির কাঁটা টিকটিক করে কমছে, আর সিসিলিয়ান বুকে শুরু হতে যাচ্ছে এক ভয়ানক কানামাছি খেলা। আদ্রিয়ানে মনে মনে ভাবল, বেয়াদব একটা হাতের কাছে পেলে 3টা আছাড় দেব, 8 তলা থেকে ফেলে দেব। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই কাঙ্ক্ষিত টাটা গ্যাসটি এসে পৌঁছালো আরমান্দোর হাতে। বিশাল সেই ডিজিটাল ফাইলে জমা হয়ে আছে কয়েক শত মানুষের ব্যক্তিগত জীবন, তাদের ছবি, পরিচয়, অতীত আর গোপন সব নথিপত্র। কম্পিউটারে মনিটরে একের পর এক ভেসে উঠতে লাগলো সেই মুখগুলো। এত বিশাল তথ্যর সমুদ্র থেকে নির্দিষ্ট কাউকে খুঁজে পাওয়া মানুষের পক্ষে সময় সাপেক্ষ ছিল। তাই সাহায্য নেওয়া হলো আধুনিক সফটওয়্যারের, নিখুঁত অ্যালগোরিদমের ছোঁয়ায়। চোখের পলকে স্ক্রিন থেকে ঝরে যেতে লাগলো পুরুষদের নাম ও ছবি। ফিল্টার হয়ে স্ক্রিনে কেবল জমা হতে থাকলো নারীদের প্রোফাইলগুলো। তদন্তকারীদের কাছে একটা বড় ক্লু ছিল, মেয়েটি কোনো সাধারণ যাত্রী নয়। সে জাহাজে নির্দিষ্ট ইউনিফর্ম পরা ছিল, অর্থাৎ সে ভালো চিন্তা ক্রুজের কোনো ভোগ হিসাবে সেখানে কর্মরত ছিল। সফটওয়্যারে এই নতুন তথ্যটি ইনপুট করতেই তালিকার পরিধি আরও ছোট হয়ে এলো। হাজারো মানুষের ভিড়ে থেকে শেষ পর্যন্ত ঠিক 200 জন মেয়েকে আলাদা করা হলো, যারা ওই জাহাজে চাকরি করত। শুরু হলো দ্বিতীয় এবং সবচেয়ে কঠিন পর্ব। এবার আর শুধু পেশা নয়, খুঁজতে হবে একটা বিশেষ শারীরিক বৈশিষ্ট্য, নীলচে সবুজ চোখ। এমন চোখ যা সমুদ্রের গভীরতার মতো শান্ত, আবার একই সাথে রহস্য ঘেরা। একটু একটু করে স্ক্রল করা হাতে লাগাল এবং 2-3 করতে করতে 100 গণ্ডি পার হয়ে গেল। স্ক্রিনে ভেসে ওঠা প্রতিটি মেয়ের চোখের দিকে তীক্ষ্ণ নজরে রাখছিলেন তারা, কিন্তু কোথাও সেই কাঙ্ক্ষিত নীলচে সবুজ আভা দেখা যাচ্ছিল না। দেখতে দেখতে তালিকা প্রায় শেষের দিকে চলে এলো। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। এরকম আরও সুন্দর গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। পরবর্তী গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ। চলবে।